আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের তৃতীয় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। ওদের সামনে আমাকে ছোট করছে, কেন করছে এমন লোকটা? লাবণ্য আর নিতে পারল না। হঠাৎ সে রাগের মাথায় আমার কলার চেপে ধরে বলে, সবাইকে কি আপনার মতো চরিত্রহীন ভাবেন? কি ভাবেন আপনি নিজেকে? নিজের যেমন চরিত্রে দোষ আছে, তেমনি সবার ক্ষেত্রেও কি তাই ভাবেন? কেন করছেন আপনি আমার সাথে এরকম? কি চান আপনি? হঠাৎ এমন আক্রমণে হারুন আর হিনা দুজনেই ভয় পেয়ে যায়। লাবণ্যর এই রূপ আগে কখনো দেখেনি। লাবণ্য হঠাৎ এরকম ভাইলেন হয়ে যাবে ওরা বুঝতে পারেনি। ভাই বোন দুজন একে অপরের দিকে তাকিয়ে আবার আমাদেরকে দেখছে। লাবণ্যর এরকম আচরণে আমি অপ্রস্তুত হয়ে পড়ি। ওর রাগটা স্বাভাবিক, আমি ওর সাথে যা করেছি সেটা অন্যায় করেছি। তাই কিছুক্ষণের জন্য নিজের রাগ সম্বরণ করার জন্য নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। রাগের মাথায় কিছু করে ফেললে পরে সব ভেস্তে যাবে, তাই ঠান্ডা মাথায় সবকিছু নিতে হবে। আমি এক নজর অনিফার দিকে তাকালাম, দেখছি সে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি মেয়ের দিকে তাকিয়ে থেকে মুচকি এসে কলার থেকে লাবণ্যর হাত ছাড়িয়ে নিলাম। কেন জানি না আমার মেয়ের মুখের দিকে তাকাতেই আমার সব রাগ উধাও হয়ে গেল। আমি মনে করলাম কিছু না বলে বেরিয়ে যাওয়াই ভালো হবে। আমি হারুনকে বললাম, চল এখান থেকে। আমি যাওয়ার জন্য এগোতেই লাবণ্য আমার সামনে এসে দাঁড়ালো। লাবণ্য বলে, আপনি এখান থেকে যেতে পারবেন না। আগে আপনাকে বলতে হবে আপনি এ রুমে কিভাবে প্রবেশ করেছেন। তা না হলে এরা মনে করবে আমি আপনাকে দরজা খুলে দিয়েছি। পরিবেশ স্বাভাবিক করার জন্য হারুন বলে, হ্যাঁ অনি, তুই বলে দে তুই কিভাবে এসেছিস। আমি কথা ঘোরানোর জন্য বললাম, তোকে পরে বলবো, এখন বল তোরা এখানে কি করছিস। হিনা বলে, আমরা তো লাবণ্য আপুকে ডাকতে এসেছি, সকালের নাস্তা রেডি করতে। বাড়ি ভর্তি মেহমান, তাই হাতে হাতে করলে তাড়াতাড়ি সবকিছু রেডি হয়ে যাবে, তাই আর কি। কিছু মুহূর্তের জন্য আমি তো ভুলেই গিয়েছিলাম এটা বিয়ে বাড়ি। লোকজন জানাজানি হওয়ার আগে এখান থেকে বেরিয়ে যাওয়াই শ্রেয়, তাই আমি ওদেরকে নিয়ে বেরিয়ে গেলাম। লাবণ্য তাকিয়ে আছে আমরা চলে যাওয়ার দিকে। আমরা বেরিয়ে যেতেই লাবণ্য হাঁপ ছেড়ে বাঁচলো। এদিকে আমি রুম থেকে বেরিয়ে ওদের দুজনকে ধরলাম। আমি বললাম, তোরা কি রে, সব জেনেও আমাকে ফাঁসিয়ে দিলি? এই না তোরা আমাকে সাহায্য করবি বললি, ওর সামনে এমন ভাব করলি যেন তোরা কিছুই জানিস না। এমনটা কেন করলি বলতো? হারুন বলে, আরে রেগে যাচ্ছিস কেন? এটা তো আমরা প্ল্যান করে করেছি, যেন লাবণ্য বুঝতে না পারে আমরাও তোর সাথে সামিল আছি। যদি জানতে পারে তাহলে সব ভেস্তে যাবে। আমি বললাম, ও তাই বল, আমাকে আগে বলবি না? হিনা রসিকতা করে বলে, অনি ভাইয়া তোমাকে দেখে তো ফ্রেশ মনে হচ্ছে, রাতে মনে হয় ঘুম বেশ ভালোই হয়েছে, কি বলো তাই তো? আমি চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললাম, কি বলবো হিনা, আমার মেয়েকে বুকে নিয়ে আমি খুব শান্তিতে ঘুমিয়েছি। এতটা শান্তির ঘুম মায়ের কোলে গিয়েছিলাম, সেই শান্তির ঘুম আজ আমি আমার মেয়েকে বুকে নিয়ে ঘুমিয়েছি। তোমরা জানো না, আমার কলিজার টুকরা আমার বুকে একদম শান্ত হয়ে ঘুমিয়েছিল। বিয়ে বাড়ি বলে ছেড়ে আসলাম, নয়তো ওকে ছেড়ে আসতে মন চাইছিল না আমার। হারুন অবাক হয়ে বলে, কিরে ভাই, তুই দেখছি মেয়েকে পেয়ে একদম পুরো পাল্টে গেছিস। হিনা বলে, পাল্টাবে না ভাইয়া, আমাদের অনিফা তো সেই লেভেলের কিউট, ওকে দেখলে যে পরানটা জুড়িয়ে যায়। আমি হারুনের কাঁধে হাত রেখে বললাম, এখনো বিয়ে করিসনি, বাচ্চার বাবা হোসনি, তাই বুঝবি না। যখন বাচ্চার বাবা হবি তখন বুঝবি যে সন্তানের মুখের দিকে তাকালে দুনিয়াদারি সব ভুলে যেতে ইচ্ছে করে। এদিকে এত কিছুর মাঝে রোশালির কথা ভুলে গেছি, তার কথা আমার একটুও মনে নেই, সে কোথায় তাও জানি না। হঠাৎ মনে পড়তেই হিনাকে বললাম, হিনা রোশালি কোথায়? হিনা বলে, কোথায় আবার, গিয়ে দেখেন এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। হারুন বলে, দোস্ত তুই তো দেখছি দুই নৌকায় পা দিয়ে বসে আছিস, যে কোনো একজনকে ব্যবস্থা কর, না হলে কপালে কোন দুর্গতি আছে কে জানে। আমি বললাম, আমি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, লাবণ্যকে বিয়ে করব। হিনা বলে, সেটা না হয় বুঝলাম, কিন্তু রোশালি আপুর কি হবে? আমি বললাম, আমি ভাবছি ওকে সব খুলে বলবো। আমি জানি সব শোনার পর হয়তো আমাকে ভুল বুঝবে, বুঝলে বুঝুক, তাতে আমার কিছু যায় আসে না। হারুন বলে, কিন্তু তোর মা বাবা, তারা কি মেনে নেবে লাবণ্যকে? আমি মুচকে এসে বললাম, মেনে না নিয়ে কোথায় যাবে, আমি তাদের একমাত্র সন্তান, আমি যা বলবো তা শুনতে তারা বাধ্য, কারণ আমার মা বাবা আমাকে খুব ভালোবাসে। তাই আমি মা বাবাকে নিয়ে চিন্তা করি না, আমার চিন্তা লাবণ্য। সে যেভাবে আজ রিয়েক্ট করলো তাতে আমার ভয় হচ্ছে, ও যদি মেনে না নেয় তাহলে আমি আমার মেয়েকে কিভাবে পাবো? তবে আমি হাল ছাড়বো না, ওকে প্রথম বোঝাবো, যদি বোঝে তাহলে তো ভালো, আর যদি না বোঝে তাহলে আমি আঙ্গুল ব্যাকা করতে বাধ্য হব। হিনা বলে, কি করবেন আপনি অনি ভাইয়া? আমি বললাম, যখন করব তখন না হয় দেখিস, তবে আমি এত সহজে হাল ছাড়ার পাত্র না, আমিও দেখে নেব লাবণ্য কি করে আমাকে বিয়ে না করে। এমন সময় হঠাৎ রোশালি এসে দাঁড়ালো আমার পিছনে। আমার লাস্টের কথাটা সে শুনে ফেলেছে, তবে ক্লিয়ার ভাবে না, কিন্তু আমি বুঝতে পারিনি রোশালি আমার পিছনে আছে। হঠাৎ রোশালি বলে, কাকে কে দেখে নিচ্ছে, বিয়ে না করলে? আচমকা আমি পেছন থেকে রোশালির কথা শুনতে পেয়ে আমি অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাই। এই মেয়েটা কখন চুপি চুপি এসে দাঁড়িয়েছে সেটাই বুঝতে পারলাম না। সব কথা শুনে ফেলেনি তো? আমি অবাক হয়ে বললাম, তুমি? হারুন হয়তো আমার অবস্থা বুঝতে পেরে বলে, আরে তোমার কথা বলছে, মানে তুমি যদি অনেকে বিয়ে না করো তাহলে সে তোমাকে দেখে নেবে। হারুনের মুখে এটা শুনে তো আমি অবাক, এ তো ঝামেলা ফুরানোর বদলে বাড়িয়ে দিচ্ছে। আমি কখন বললাম ওর কথা? হারুনের কথা শুনে রোশালির মুখে খুশির ঝলক খেলে গেল। রোশালি একদম আমার সামনে এসে আমার দুই কাঁধে হাত রেখে বলে, তুমি আমাকে এতটা ভালোবাসো, আগে বলবে না? আর তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে বিয়ে করব না? তুমি হয়তো জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। সেই কথাটাই তো কাল রাতে বলতে চেয়েছিলাম। যাক, ভালোই হলো। একটা কথা মনে রেখো, আমি তোমাকে ছাড়ছি না।
যে কোনো কিছুর কিমতে আমি তোমাকে চাই, আমি তোমাকে হারাতে চাই না। লে হালুয়া, ভেবেছিলাম কি আর হলো কি, এই মেয়ে তো দেখছি আমাকে পুরোই ফাঁসিয়ে দিয়েছে। শব্দ হারুনের, ও যদি কথাটা না বলতো তাহলে হয়তো রোশালি কথাগুলো বলতো না। ও বলার আগে আমি বলে দিতাম সব কিছু, কিন্তু এখন কি হবে? আমি করুণ দৃষ্টিতে হিনার দিকে তাকালাম। হিনা আমাকে ইশারা করে বলে, এখন চুপ থাকো, পরে দেখছি। হারুন বেশ বুঝতে পারলো ভুলটা ওর ছিল। হঠাৎ লাবণ্য অনিফাকে নিয়ে রুম থেকে বের হয়। বের হতেই দেখে একটা মেয়ে আমার দুই কাঁধে হাত দিয়ে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি। হিনা আর হারুন আমাদের দিকে তাকিয়ে আছে। এটা দেখে লাবণ্য মনে মনে বলে, ছি, এখনো লুচ্চামি ছাড়তে পারেনি। আমার মনে হয় না জীবনে পারবে। শেষমেশ এমন একটা ছেলের সাথে প্রেম করলাম যার প্রায়শ্চিত্ত আমাকে সারা জীবন করতে হবে। এসব ভাবতে ভাবতে সে নিচে নেমে আসে। আমাদের দিকে তাকিয়ে কিছু না বলে হনহন করে অন্যদিকে চলে গেল। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আসলে লাবণ্য জানে না রোশালি আমার বাগদত্তা। লাবণ্য চলে যাওয়ার দিকে আমরা তিনজনেই তাকিয়ে আছি। রোশালি আমার কাঁধে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর যেন চোখের পলকই পড়ছে না। আমি কোনো রকম নিজেকে সামলিয়ে বললাম, রোশালি হাত সরাও, এটা বিয়ে বাড়ি, লোকজন দেখলে কি ভাববে, আর এমনিতেও তোমাকে আমার কিছু বলার আছে। রোশালি আমার কথা মতো হাত সরিয়ে বলে, কি কথা বলো? আমি বললাম, এখন না, বিয়েটা হয়ে যাক, তারপর রাতে ছাদে বসে আমরা কথা বলবো, সাথে ওরা দুজনও থাকবে। রোশালি বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই বলে আমি আর হারুন আবার চলে গেলাম হাতে হাতে কাজ করতে। এদিকে লাবণ্য অনিফাকে নিজের কাজ ছাড়া করছে না, তার ভয় আমাকে নিয়ে। কিন্তু আমি বারবার মেয়ের কাছে গিয়ে ওকে কোলে নিচ্ছি। এটা দেখে লাবণ্য বারবার আমাকে চোখ রাঙাচ্ছে। মুখ ফুটে কিছু বলতে পারছে না, কারণ বাড়ি ভর্তি মেহমান, তাই। আজ লাবণ্যকে খুব সুন্দর লাগছে। নীল রঙের একটা শাড়ি পরেছে, ম্যাচিং করে কানের দুল, হাতে কাচের চুড়ি, ম্যাচিং করে মাথার খোপার ফুল, খুব সুন্দর করে পরিপাটি করে সেজেছে, দেখতে দারুণ লাগছে। বারবার আমার চোখ ওর দিকে চলে যাচ্ছে। একসময় তো থাকতে না পেরে ওর কানের কাছে গিয়ে বলেই দিলাম, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। আমার কথা শুনে সে চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়েছিল। আমি ওর চাহনি দেখে মুচকি হাসলাম। লাবণ্য মনে মনে বলে, ছাগল একটা, কি ভেবেছো আমাকে? তোমার ওই মুখের হাসি দিয়ে আমাকে পটিয়ে নেবে আগের মতো? সেটা আর হচ্ছে না। মানুষ একবার ভুল করে, তাও না জেনে, কিন্তু জেনে শুনে কেউ ভুল করতে চায় না, এমনকি ভুল পথে পা বাড়াতেও চায় না। তুমি যতই আমার পিছে ঘুরঘুর করো, কোনো লাভ হবে না। তোমার মতো একটা লুচ্চা ছেলের সংসার করার থেকে একা থাকা অনেক ভালো। কাজ করছে আর কথাগুলো ভাবছে আমাকে নিয়ে। এভাবে সারাদিন কেটে গেল। বরযাত্রী এলো, খাওয়া দাওয়া হলো, বিয়ে হলো, একসময় সবাই বিদায় নিয়ে চলেও গেল, কিন্তু আমরা অতিথি হয়েও গেলাম না। কি করে যাই বলুন? মেয়েকে ছেড়ে তো যেতেই ইচ্ছে করছে না। বরযাত্রী যেতে যেতে রাত হয়ে গেল। রাত আনুমানিক এখন 8টা বাজে। রোশালি বলে, অনি, আমরা যাব না? হারুন বলে, আসলে রোশালি, অনির একটা কাজ আছে, তাই ও এখন যেতে পারবে না। তোমার যদি থাকতে ইচ্ছে না হয় তাহলে তোমাকে আমি পৌঁছে দিচ্ছি। রোশালি বলে, আরে না, আমার তেমন কোনো সমস্যা নেই, এমনি জিজ্ঞেস করছিলাম যাবে কিনা। রাতে খাবারের পর লাবণ্য অনিফাকে নিয়ে ঘুমোতে চলে গেল। আমাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে আমাকে যত এড়িয়ে চলতে পারবে তার জন্য ততই ভালো, এটাই সে মনে করে। কিন্তু এটা জানে না আমি ওর পিছু পড়ে আছি, এত সহজে আমি ছাড়ছি না। রাতে খাওয়া দাওয়ার পর আমরা চারজন ছাদে এলাম। আমি, হারুন, রোশালি, হিনা, চারজন একটা মাদুরা বিছিয়ে গোল হয়ে বসে পড়লাম। প্রথমে টুকিটাকি কথা বললাম বিয়ের ব্যাপার নিয়ে। একসময় আমি বললাম, রোশালি, তোমাকে কিছু বলার আছে আমার। রোশালি বলে, কি বলার আছে, বলো না, শুনছি তো। আমি বললাম, দেখো, তোমাকে আমার ব্যাপারে কিছু বলার আছে, যেটা তুমি জানো না। এখন আমি তোমাকে যে কথাগুলো বলবো, জানি না আমার কথাগুলো শোনার পর তুমি আমাকে কোন চোখে দেখবে। রোশালি আমার হাত ধরে বলে, তুমি যেমনই হও তাতে আমার কিছু যায় আসে না, আমি তোমাকে ভালোবাসি, এটা যেমন সত্যি তেমনি আমি তোমাকে চাই, সেটাও সত্যি। আমি বললাম, কথাগুলো যতটা বিশ্বাসের সাথে বলছো আমার মনে হয় না আমার কথাগুলো শোনার পর ততটা বিশ্বাস টিকে থাকবে। যাই হোক, আগে আমার কথাগুলো শোনো, তারপর আমি বলতে শুরু করলাম। আমি কি, আমি কেমন, আমি কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছি, আরও কিছু বাড়িয়ে বানিয়ে বললাম, শুধু লাবণ্যর কথা ছাড়া। কথাগুলো শেষ করে আমি রোশালের দিকে তাকালাম, ওর মুখের প্রতিক্রিয়া কেমন হয়েছে সেটা দেখার জন্য। কিন্তু আমি ওর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। এতগুলো কথা শোনার পর ওর মুখের প্রতিক্রিয়া যেমন হবার কথা ছিল এমনটা হলো না, হলো তার উল্টো। আমি দেখি রোশালি আমার কথা শুনে মিটি মিটি হাসছে, যেন আমার কথাগুলো ওর কাছে মজা লাগছে। তাহলে কি ও আমার কথাগুলো বিশ্বাস করেনি তাই হাসছে? রোশালি বলে, তুমি আমার সাথে মজা করছো তাই না? এমনটা কখনো হয় নাকি? একটা ছেলে এতগুলো মেয়ের সাথে রিলেশন করবে, সেটা মেয়েরা জেনও তার সাথে জড়িয়ে পড়বে? মেয়েরা কি পাগল নাকি? তোমার এই আজগুবি কথাগুলো আমাকে বিশ্বাস করতে হবে? তুমিও না পারো বটে। আমি বললাম, জানতাম আমি তুমি আমাকে অন্ধের মতো ভালোবাসো, তাই আমার সত্যি কথাগুলো মজার ছলে এড়িয়ে দিচ্ছ। কিন্তু আমি তোমাকে একটা কথাও মিথ্যে বলছি না। বিশ্বাস না হলে হারুনকে জিজ্ঞেস করো, হিনাকে জিজ্ঞেস করো। এবার হারুন মুখ খুলল। হারুন বলে, উনি যা বলছে সব সত্যি, ও তোমাকে এক বিন্দুও মিথ্যে কথা বলছে না। হিনা বলে, হ্যাঁ রোশালি আপু, অনি ভাইয়া সত্যি কথা বলছে। তোমার সাথে মিথ্যে কথা বলেও কি লাভ বলো, যেখানে তোমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এবার রোশালি ভাবনায় পড়ল। কিছুক্ষণ ভেবে নিয়ে বলে, দেখো, সব ছেলে সাধু হয় না, নানান রকম বাজে কাজে লিপ্ত থাকে।
তুমিও হয়তো ছিলে। আমার মনে হয় তুমি এখন শুধরাতে চাইছো, তাই আমাকে এসব কথা বলছো। দেখো, তুমি যেমনই হও সেটা আগে ছিলে, এখন তো আর এসব করছো না। আশা করি আমাদের বিয়ের পরও এসব আর করবে না। তোমার এসবের কারণে আমি তোমাকে ছেড়ে যাব না। আমি রোশালির কথা শুনে চিন্তায় পড়ে গেলাম। মেয়েটি দেখছি আমার পিছু ছাড়বে না। এবার আমি লাবণ্যর কথা বলতে বাধ্য হলাম। আমি বললাম, আরেকটা কথা তুমি জানো না। রোশালি বলে, কি কথা? আমি বললাম, এ বাড়িতে আসার পর তুমি নিশ্চয়ই লাবণ্যকে দেখেছো। রোশালি বলে, হ্যাঁ দেখেছি। তো কি হয়েছে? আমি বললাম, একসময় সে আমার গার্লফ্রেন্ড ছিল। রোশালি বলে, বুঝলাম, একসময় মানে সেটা অতীত। অতীতে হয়তো তোমার অনেক গার্লফ্রেন্ড ছিল। এদের বাদেও যদি আরও থেকে থাকে তাতেও আমার কোনো প্রবলেম নেই, কিন্তু এখন তুমি শুধু আমার। আমি বললাম, অতীতে সে আমার গার্লফ্রেন্ড ছিল, সেটা বড় কথা না। রোশালি বলে, তাহলে কি বোঝাতে চাইছো? আমি বললাম, দেখো, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে ইচ্ছে করছে না আমার। আমি তোমাকে এতগুলো কথা বলছি, তার কারণ হলো অনিফা। রোশালি বলে, অনিফা তো লাবণ্যর মেয়ে, ওর কথা কেন বলছো? কি হয়েছে? আমি বললাম, অনিফা আমার মেয়ে, আমার আর লাবণ্যর ভালোবাসার চিহ্ন। দেখো রোশালি, আমি আগে জানতাম না, এখানে এসেই জানতে পারি অনিফা আমার মেয়ে। যদি জানতাম তাহলে তোমার সাথে এঙ্গেজমেন্ট করতাম না। তুমি অনেক ভালো মেয়ে, এতদিন তোমার সাথে কথা বলে বুঝতে পেরেছি। কিন্তু আসল কথা হলো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমাকে ভুল বোঝো না। আমার কথা শুনে রোশালি শক্ত কাঠের মুক্তির মতো বসে আছে, যেন সবকিছুর খেই হারিয়ে ফেলেছে। যে মানুষটাকে নিয়ে এত এত স্বপ্ন বুনেছে, যে মানুষটার সাথে সারা জীবন পথ চলবে বলে ভেবে এসেছে, যে মানুষটাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে শুরু করেছে, সেই মানুষটাই আর ওর হবে না। এটা যেন কোনোভাবেই ও মেনে নিতে পারছে না। ওর চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। রোশালি ভাঙা ভাঙা গলায় বলে, কিন্তু কেন? তুমি আমাকে বিয়ে করতে পারবে না? আমি বললাম, প্লিজ তুমি কান্না করো না, আমি চাইনি তোমাকে কষ্ট দিতে, কিন্তু আমি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি যেটা আমাকে বাধ্য করছে তোমাকে ছাড়তে। বিশ্বাস করো, আমার আর কোনো কিছু করার নেই। তোমাকে বিয়ে করলে আমার মেয়ে জারজ সন্তানের পরিচয় বাঁচবে, যেটা আমি বাবা হয়ে কখনোই হতে দিতে পারি না। কারণ আমি জানি ও আমার মেয়ে। আমি জেনে শুনে কি করে নিজের মেয়েকে দূরে সরিয়ে রাখবো? আমার এত সুন্দর কিউট মেয়েকে দূরে রাখতে পারবো না। ওকে আমার চাই। রোশালি বলে, আমি বুঝতে পারছি, কোনো সমস্যা না। তোমার মেয়ে তো আমার মেয়ে, ওকে আমরা আমাদের সাথে নিয়ে যাব। ওর কোনো অযত্ন আমি করব না, নিজের সন্তানের মতো মানুষ করব। এটা শুনে হারুন আর হিনা দুজনেই ভীতু হয়ে পড়লো। অনিফাকে ছাড়া লাবণ্য যে মরে যাবে। আমি বললাম, এটা হয় না রোশালি, লাবণ্যর কাছ থেকে অনিফাকে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। সর্বোচ্চ হারিয়ে মেয়েটা নিজের মেয়েকে নিয়ে বেঁচে আছে, নিজের মা বাবা পর্যন্ত ঘর থেকে বের করে দিয়েছে। এই যে এই বাড়িতে আছে, এখানে ও আশ্রিতা হয়ে আছে। এসব আমার জন্য হয়েছে, আমি ওর অপরাধী। একদিকে আমি যেমন ওর অপরাধী, অন্যদিকে সে আমার বাচ্চার মা। আমি এখন ওকে দূরে রাখবো কি করে বলো? তাই আমি ডিসিশন নিয়েছি লাবণ্যকে বিয়ে করব। আমাকে ক্ষমা করো। এবার রোশালি কান্নায় ভেঙে পড়লো। ও আর এসব কথা শুনতে পারছে না। আমাকে হারাতে হবে এটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না। আমি, হিনা, হারুন আমরা তিনজন ওকে বোঝালাম, কিন্তু সে বোঝার পাত্রী না। কোনো কথা না বলে কান্না করেই যাচ্ছে। রাত তখন আনুমানিক 12টা বাজে। হঠাৎ সে দাঁড়িয়ে বলে, হারুন ভাইয়া, আমাকে বাসায় দিয়ে আসুন। আমি কিছু না বলে অপরাধীর মতো মুখ নিয়ে ওর দিকে তাকিয়ে আছি। সত্যি আজ আমি অপরাধী, অনেক বড় অপরাধী, যার ক্ষমা হয় না। নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে অন্য একটা মেয়ের মন ভেঙেছি। আল্লাহ আমাকে ক্ষমা করবে না। হারুন বলে, এত রাতে না গেলে হয় না? কাল সকালে না হয় আমি দিয়ে আসবো। রোশালি বলে, না, আমি এক মুহূর্ত এখানে থাকতে চাই না, আমাকে এখনই দিয়ে আসুন। এই বলে সে হন হন করে নিচে চলে গেল। তাহলে কি সে সব মেনে নিয়েছে? কিছু না বলে চুপচাপ চলে গেল যে? হারুন বলে, এখন কি হবে ভাই? রোশালির হাবভাব দেখে তো আমার সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে না ও মেনে নিয়েছে সবকিছু। হিনা বলে, আমারও মনে হচ্ছে তোমার এই ডিসিশন সে মেনে নেয়নি, না জানি কোন ফোন দিয়াটে। যদি সে মেনে নিত তাহলে কিছু না কিছু বলতো, কিন্তু চুপচাপ চলে যাওয়ার লক্ষণ ভালো ঠেকছে না। হারুন বলে, তোরা বসে গল্প কর, আমি বরং ওকে দিয়ে আসি। এই বলে হারুন চলে গেল। আমি ভাবনায় ডুবে রইলাম। হিনা আমার পাশে চুপচাপ বসে আছে। হিনা বলে, অনি ভাইয়া, এখন কি করবে ভাবছো? আমি বললাম, আমি ভাবছি লাবণ্যর কথা, কিভাবে ওকে রাজি করাবো। হিনা বলে, রোশালি আপু কোনো ঝামেলা করার আগে তোমাকে যা করার করতে হবে। আমি বললাম, তুই ঠিকই বলেছিস, তবে তোরা যদি আমাকে সাহায্য করিস তাহলে সব সম্ভব। হিনা বলে, তুমি চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি। আমি বললাম, রাত অনেক হয়েছে, যা ঘুমোতে যা। হিনা বলে, তুমি ঘুমোতে যাবে না? আমি বললাম, হ্যাঁ যাব, তবে আমি লাবণ্যর ঘরে যাব। হিনা বলে, কিভাবে? লাবণ্য আপু তো দরজা লাগিয়ে ঘুমোচ্ছে, তুমি ডাকলেও সে উঠবে না। আমি বললাম, কোথাও কোনো প্রবেশ করার মতো জায়গা নেই, নয়তো বা এক্সট্রা চাবি? হিনা বলে, চাবি আছে, তবে খুঁজতে হবে, কোথায় রেখেছি মনে নেই। আর এমনিতেও তুমি বেলকনি দিয়ে যেতে পারো, বেলকনির দরজা সবসময় খোলা থাকে, সেটা লক করে না। তবে তোমাকে মই বেয়ে উঠতে হবে, পারবে তো? আমি মুচকি এসে বললাম, আমার মেয়ের জন্য আমি সব করতে পারবো। হিনা বলে, অনি ভাইয়া, একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি শুধু অনিফার জন্য এত কিছু করছো, নাকি লাবণ্য আপুকে তুমি এখনো ভালোবাসো? আমি বললাম, হিনা, তুই আমার বোনের মতো, বয়সে আমার থেকে অনেক ছোট, আমার কথা কিছু মনে করিস না। দেখ, আমাকে এক কথায় বলা যায় পাবলিক রোমিও। আমাদের মতো ছেলেরা একটা মেয়ের সাথে 2-3 মাসের বেশি রিলেশন করে না, আমার ক্ষেত্রেও তাই। আর বাকি রইল লাবণ্যর কথা, তাকেও আমি সেরকমই ভালোবেসেছি। ওর জন্য ক্ষণিকের মোহ জেগে উঠেছিল, যখন মোহর রেশ কেটে গেছে তখন ছেড়ে দিয়েছি।
কিন্তু এখনের পরিস্থিতি আলাদা। বর্তমান লাবণ্য আমার সন্তানের মা। এছাড়াও ওকে আবার নতুন করে ভালোবাসতে শুরু করেছি আমি। জানি হিনা, আমার কথা তুই বিশ্বাস করতে পারছিস না, না পারলেও এটাই সত্যি, আমি আবার ওর প্রেমে পড়েছি। হিনা বলে, তুমি টেনশন করো না তো ভাইয়া, সব ঠিক হয়ে যাবে, তুমি বরং আসো, আমি তোমাকে মই দেখিয়ে দিচ্ছি। এই বলে হিনা আমাকে নিয়ে বাড়ির পিছনে গেল। আমাকে মই দিয়ে রুম দেখিয়ে দিয়ে চলে গেল। আসলে লাবণ্য দোতলায় থাকে, তাই এখন আমাকে মই বেয়ে উপরে উঠতে হবে। ওদের জন্য তো এতটুকু করতেই পারি। বাড়ির পেছনের দিকটা অন্ধকার, তেমন একটা লাইটের ব্যবস্থা নেই, তার উপর মই ছোট, ওদের বেলকনি পর্যন্ত যাচ্ছে না। আমাকে ওর বেলকনিতে যেতে হলে হাত বাড়িয়ে রেলিং ধরে ঝুলে উপরে উঠতে হবে। অনেক রিস্কের ব্যাপার, কিন্তু তারপরও যে আমাকে যেতে হবে। মেয়ের টানে তো বটেই, তার সাথে মেয়ের মাও যে টানছে আমাকে। আজ লাবণ্যর সৌন্দর্য আমাকে আকৃষ্ট করছে ওর প্রতি, ভালোবাসার জোয়ার বয়ে দিচ্ছে বুকের ভেতর। আজ আমি নতুন করে প্রেমে পড়েছি ওর রূপের। আজ ওকে বুকে নিয়ে একটু আদর করব, তবে ওকে টের পেতে দেওয়া যাবে না। যদি টের পায় তাহলে হাঙ্গামা করবে। এসব ভাবতে ভাবতে মই বেয়ে উঠতে লাগলাম। কথাগুলো ভাবতে ভাবতে একটু আনমনা হয়ে পড়েছিলাম, তাতেই হলো বিপত্তি। হঠাৎ পা ফসকে মই থেকে পড়ে যায়। পড়েছি গোলাপ গাছের উপর। গোলাপ গাছের কাঁটা আটকে অনেকটা জায়গা জুড়ে চিরে যায়, মুখে, হাতে, গলায়, বুকে, কারণ আমি উভর হয়ে পড়েছি তাই। পরনের শার্ট মইর সাথে আটকে এক সাইড ছিঁড়ে গেছে। আমি কোনো রকম উঠে দাঁড়ালাম, কাটা স্থানগুলো জ্বলছে। অন্ধকারে বোঝা যাচ্ছে না ঠিক কতটা ক্ষত হয়েছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ধাতস্থ হলাম, তারপর আবার সাবধানে উঠতে লাগলাম। অনেক কষ্টে রেলিং ধরে ঝুলে বেলকনিতে প্রবেশ করলাম। এইটুকু উঠে আসতেই হাঁপিয়ে গেছি আমি। কিছুক্ষণ দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিলাম। তারপর বেলকনির দরজায় হাত দিয়ে দেখলাম খোলা। হিনা তাহলে সত্যি কথাই বলেছে। রুমের ভিতরে গিয়ে দেখি একটা নীল রঙের ডিম লাইট জ্বলছে, তার আলোতে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে রুম। আমি খাটের দিকে তাকিয়ে দেখি আমার মেয়ে অনিফা চিত হয়ে শুয়ে ঘুমোচ্ছে। লাবণ্য ওর উপর হাত দিয়ে কাত হয়ে ঘুমিয়ে আছে। লাবণ্যর পরনে নাইটি, মনে হয় রাতে ঘুমানোর সময় নাইটি পরেই ঘুমায়। কিন্তু কাল রাতে তো নাইটি ছিল না, তাহলে আজ কেন পড়েছে? মনে হয় কাল রাতে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই চেঞ্জ করেনি। এমনটাই হবে হয়তো। আমি কথাগুলো ভাবতে ভাবতে লাবণ্যকে দেখতে লাগলাম। ওর মাথা থেকে পা পর্যন্ত জরিপ করছি আমি। নাইটি হাঁটুর উপর উঠে গেছে। নাইটির গলা বড় হওয়ার কারণে বক্ষযুগল উন্মুক্ত। বুকের দুটো মাংসপিণ্ড প্রায় অধিকাংশ অংশ বেরিয়ে আছে। চুলগুলো হালকা বেনুনি করে রেখেছে। নাইটির কি রং সেটা ভালো করে বোঝা যাচ্ছে না। সাদা না গোলাপি রঙের বোঝার কোনো উপায় নেই, কারণ ঘরে নীল রঙের ডিম লাইট জ্বলছে। তার আলোতে পুরো ঘর নীলাভা হয়ে আছে। লাবণ্যকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। ওর সৌন্দর্য যেন আগের থেকে বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনি শরীরের গঠন একটুও নষ্ট হয়নি। সেই আগের ফিগার, যে ফিগার দেখে আমি ফিদা হয়েছিলাম ওর উপর। ওকে দেখতে দেখতে মেয়ের পাশে এসে বসলাম। মেয়ের মুখে হাত বুলিয়ে কপালে গালে আলতো করে চুমু এঁকে দিলাম। মেয়েটি আমার একটু নড়ে চড়ে উঠলো। এর থেকে বেশি কিছু করা যাবে না। যদি আমার কলিজার ঘুম ভেঙে যায়। মেয়ের মুখের দিকে তাকিয়ে সব ভুলে গেলাম। একটু আগে পড়ে গিয়ে যে পুরো শরীর ক্ষতবিক্ষত হয়েছে, সেখানে যে জ্বালা করছে কিছু যেন অনুভব হচ্ছে না। যাই হোক, আমি মেয়ের কপালে আলতো করে একটা চুমু দিয়ে লাবণ্যর পাশে গিয়ে শুয়ে পড়লাম। কিছুটা বালিশের সাথে হেলান দিয়ে এক হাতে ভর করে ওকে দেখতে লাগলাম। যেহেতু আমি ওর পিছনে শুয়ে আছি, তাই ওকে দেখতে পারছিলাম না। হাতে ভর দিয়ে মাথা উঁচু করে যখন দেখছিলাম, তখন দেখি ওর সামনে থাকা ছোট ছোট চুলগুলো ফ্যানের বাতাসে উড়ে এসে মুখ ঢেকে দিয়েছে। আমি এক হাতে আলতো করে সরিয়ে দিলাম। এবার স্পষ্ট দেখতে পারছি। মাথায় হাত বুলে কপালে একটা চুমু দিলাম। তাতেই লাবণ্য নড়ে চড়ে চিত হয়ে শুয়ে পড়ে। আমার জন্য সুবিধাই হলো। ওর দিকে তাকিয়ে মুচকি হেসে কপালে আবার আরেকটা গভীরভাবে চুম্বন করলাম। আরেকটু কাছে গিয়ে ওর গায়ের সাথে গা ঘেঁষে শুয়ে পড়ি। ওর নিঃশ্বাসের সাথে সাথে বুকের উঠানামা স্পষ্ট দেখতে পারছি আমি। লাবণ্যর মুখ আমার মুখের সামনে একদম, শুধু 3 ইঞ্চির ব্যবধান। লাবণ্যর মুখের গরম নিঃশ্বাস আমার চোখে মুখে এসে পড়ছে। তার সাথে আমার মুখের গরম নিঃশ্বাস লাবণ্যর গলার কাছে গিয়ে পড়ছে। আমি ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। সেই চোখ, নাক, সেই গোলাপি ঠোঁটজোড়া, অন্যরকম একটা ভালোবাসার অনুভূতি জেগে উঠলো আমার মনে। আমি এক হাত দিয়ে ওর মুখে হাত বুলাতে লাগলাম। কি নরম, সফট, সে আগের মতো, একটুও পরিবর্তন হয়নি। ওকে এত কাছ থেকে দেখে নিজেকে ধরে রাখাই বড় কঠিন হয়ে যাচ্ছে। আর পারলাম না। 2 হাতে আগলে বুকের সাথে আলতো করে জড়িয়ে ধরলাম। কপালে একটা চুমু দিয়ে নাকে নাক ঘেঁষতে লাগলাম। টুপ করে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। 2 হাতে বুকের মাংসপিণ্ড আঁকড়ে ধরলাম। ঠোঁট ছেড়ে দিয়ে কানে আলতো করে কিস করে হালকা কামড় বসিয়ে দিলাম। কানের লতির নিচে মুখ গুজে দিয়ে কিস করতে লাগলাম। একসময় গলা বেয়ে বুকের মাঝখানে মুখ গুজে দিলাম। সেখানে মুখ গুজে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর নাক ঘেঁষে ঘেঁষে ছোট ছোট কিস করতে থাকি। এতটাই উত্তেজিত ছিলাম যে ভুলে গিয়েছিলাম লাবণ্য ঘুমিয়ে আছে। আমার এরকম শক্ত করে জড়িয়ে ধরাতে সে জেগে যাবে। তাই হলো। লাবণ্যর ঘুম ভেঙে গেল, সেদিকে আমার কোনো খেয়াল নেই। আসলে আমি বুঝতেই পারিনি লাবণ্য জেগে গেছে। আমার এরকম আচরণ দেখে লাবণ্য রাগে ফুঁসছে। হঠাৎ আমাকে চমকে দিয়ে লাবণ্য যা করলো, তাতেই আমার উত্তেজনার ভাব কেটে গিয়ে স্বাভাবিক হলাম। তবে আচমকা এরকম আক্রমণে জ্ঞান শূন্য হয়ে পড়েছি আমি। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।